বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে হাজির হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং বিষয় হলো রাজনীতির হালচাল ও আগামী নির্বাচন। আমরা শুরুতেই শ্রদ্ধেয় সালাম ভাইয়ের কাছে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘ অভিজ্ঞতা, দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব, এবং বিএনপির শুরু থেকেই তিনি এই দলের সাথে, এই দলের আদর্শকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আমি আমার এই বড় ভাই, তাকে আমি আজকে জানতে যাচ্ছি কি পরিস্থিতি বর্তমান, নির্বাচন হচ্ছে কি? আপনাকে ধন্যবাদ, এবং যারা আজকের অগণিত দর্শক শ্রোতা যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। নির্বাচনের বিকল্প কি? নির্বাচনে তো কোনো বিকল্প নাই। কথাটা হলো যে আমরা ফ্যাসিবাদী আমলে 17টা বছর আমরা কষ্ট করেছি। একটাই তো মূল বক্তব্য ছিল, সেটা হলো যে নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, একটা সরকার যাবে, নতুন সরকার আসবে। কিন্তু ফ্যাসিবাদ সেইটাকে বন্ধ করে দিচ্ছিল, এবং বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সে ফ্যাসিস্টে রূপান্তরিত হয়েছিল। সে তো আওয়ামী লীগ নামক একটা দলের সভানেত্রী হিসেবে সে নির্বাচন করে সংসদে গেছে, কিন্তু সংসদে যাওয়ার পরে তার একনায়কত্ব চরিত্র তার ফুটে উঠছে, এবং সেই সময় সে সকল গণতান্ত্রিক পথ অবরুদ্ধ করে দিয়েছে। এবং সবচেয়ে বড় যেটা ছিল যে দীর্ঘদিন একটা আন্দোলনের ফসল যেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার, সেই ব্যবস্থাটাকে তিনি বিলুপ্ত ঘোষণা করেছেন। বিলুপ্ত করার পরে তখন পুরোপুরি স্বৈরাচার হয়ে গেছেন। পরবর্তী সময় এমন অবস্থা যে তার একের পর এক অপরাধের সংখ্যা একের পর এক তাকে বাড়াতেই হয়েছে। কোনোভাবে আর সেখান থেকে সে ফিরে আসার পথ খুঁজে পায় নাই। অবৈধভাবে তাকে একবার অবৈধ হয়ে গেলে তো বারবার তাকে সে অবৈধ হিসাবেই চলতে হবে। তো সেই কারণে অবৈধ থাকার কারণে সে দেখেন একটা গণহত্যার মতো মানে ব্যবস্থা ঘটানোর পরও কিন্তু সে আলটিমেটলি টিকতে পারে নাই। তো এটার জন্যই বলবো যে গণতন্ত্র ছাড়া যেমনি আমাদের বিকল্প নাই, ঠিক তেমনি গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নির্বাচনেরও কোনো বিকল্প নাই। তা আমরা কিন্তু প্রথম থেকে যেটা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরিবর্তনের পরে ডক্টর ইউনূস সাহেব যখন আসলো, আমরা দলের পক্ষ থেকে বারবার নির্বাচনের কথা বলেছি। এটা অনেকে বলছে যে বিএনপি খালি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে, কিন্তু আমরা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলি না। আমরা বলছি যে যত দ্রুত সময়ে যতটুকু সংস্কার করা দরকার, যে পরবর্তী নির্বাচিত সরকার যাতে স্বৈরাচার না হতে পারে, সেটার জন্য কেয়ারটেকার প্রথাটাকে ফিরিয়ে আনা। সেটার জন্য আমরা বলছি যে ঠিক আছে, একই ব্যক্তি যাতে 2বারের বেশি বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান না থাকতে পারে। পরে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর মানে ইসের সামঞ্জস্য করা, এই বিষয়গুলোকে যদি করে নিয়ে তারা নির্বাচনে চলে যেত, এবং বাকিগুলো এখনও যেটা মনে করি যে যতটুকু ঐক্যমত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, এটাকে আর টানা হেঁচড়া না করে, কারণ যতই সময় যাচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদ আবার তার বিষ দাঁত বের করার জন্য চেষ্টা করতেছে। এবং যেটা আমরা জানি যে এটা একটা পরিষ্কার, দেখেন যে এর আগেও 72 থেকে 75 কিন্তু এই দেশের এই আওয়ামী ফ্যাসিবাদ বিদায় হয়েছিল, এবং সেটা একটা বিপ্লবের মধ্য দিয়ে বিদায় হয়েছিল। বিপ্লব পরবর্তী সময়ে আবার এই আধিপত্যবাদী শক্তির পক্ষের যে রাজনৈতিক শক্তি বাংলাদেশে আওয়ামী লীগ, সেটা আবার ফিরে আসবে, এটা কিন্তু কেউ ভাবে। কিন্তু এটার জন্য তো জনগণ জেনারেল জিয়াকে দায়ী করছেন। জেনারেল জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তারা তো নিষিদ্ধ দল ছিল তখন, তারা তো তখন বিলুপ্ত হয়েছিল আওয়ামী লীগ বাকশালের মধ্যে দিয়ে। আবার সেটাকে জেনারেল জিয়াউর রহমানই তো তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসলেন। না, জিয়াউর রহমান অর্থাৎ রাজনৈতিকভাবে জিয়াউর রহমান ফেস করতে চেয়েছে। জিয়াউর রহমানের টার্গেট, এবং রাজনৈতিকভাবে তিনি সাকসেস হয়েছিলেন। যে দেখেন আওয়ামী লীগের রাজনীতি, যে তারা আধিপত্যবাদের পক্ষে যে রাজনীতি করে, এটা তো তিনি ইস্টাবলিশ করে দিয়েছিলেন। এবং ইস্টাবলিশ করার কারণেই কিন্তু জিয়াউর রহমান এখনও কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশে। অবশ্যই বাংলাদেশের মাঠে এখনও যদি আপনি ভোট চান,
যে দেখেন আমরা নির্বাচনটা তো আওয়ামী লীগ শেখ মুজিবের ছবি নিয়ে করছে, আর আমরা জিয়া রহমানের ছবি নিয়ে করছি, কিন্তু প্রতিটা বার দেখা গেছে যে জিয়া রহমানের পক্ষে কিন্তু জনমত আসছে। এই কারণে বললাম যে তাদের ওই ফ্যাসিবাদের চরিত্রের কথা কিন্তু জনগণ ভুলে নাই। জনগণ কিন্তু কখনো কোনো নিরপেক্ষ ভোটের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই, ষড়যন্ত্র করা আজ পর্যন্ত ইতিহাসে নাই। আর বিএনপি কিন্তু জনগণের ভোটে বারবার ক্ষমতায় এসেছে। তাই কাজে এটা বিএনপি কিন্তু একটা গ্লোরিয়াস অতীত আছে। কিন্তু প্রশ্ন একটা থেকে যায় সালাম ভাই, দেখেন আপনি যে বললেন নির্বাচনের কথা, সবাই নির্বাচন চায়, কিন্তু এই যে অসংখ্য প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে প্রায় 40,000 আহত, 1,500 শহীদ, এরা তো চাচ্ছে যে এই বিচারটা হবে কিনা এটা নিয়ে সন্দিহান। কেন বিএনপি এই প্রতিশ্রুতি দিচ্ছে না যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, লিখিত দিচ্ছি, আমরা জুলাই সনদে আমরা লিখিত দেই যে আমরা ক্ষমতায় আসলে আমরা অবশ্যই সকল হত্যাকাণ্ডের বিচার আগে করব, এটা তো বলছেন আপনারা? না, এটা কোথায় বলছেন? এটা তো আমরা বলতেছি যে আমরা তো, কারণ জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কি আমাদের অংশগ্রহণ নাই? আমরা তো দীর্ঘ 17টা বছর ধরে অপেক্ষা না, শুধু আন্দোলনের মধ্য দিয়ে জুলাইকে নিয়ে আসছি, তাই না? এবং চূড়ান্ত পর্যায়ে এসে আমরা যেটা চাইছি, আমরাও কিন্তু চাইছি, আমরা কি বলছি বক্তব্যের মধ্যে পরিষ্কার, আমার বক্তব্য আমি বলছি যে এই আন্দোলনটা শুধুমাত্র খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির জন্য না, এই আন্দোলনটা দেশ রক্ষার আন্দোলন, গণতন্ত্র স্বাধীনতাকে রক্ষা করা আন্দোলন। কাজে এই আন্দোলনে আপনি যেমন একজন পেশাজীবী, একজন বুদ্ধিজীবী, একজন চাকরিজীবী, একজন ছাত্র, শ্রমিক, সবার অংশগ্রহণ যখন ঘটবে, সেই সবার অংশগ্রহণের মধ্যে দিয়েই, অভ্যুত্থানের মধ্যে দিয়েই কিন্তু সেরাচার বিদায় হবে। আমরা কিন্তু এই কথাগুলো বলছি, তো শেষ পর্যায়ে এসে সবার অংশগ্রহণ হয়েছে, অংশগ্রহণের মধ্য দিয়েই তো স্বৈরাচার বিদায় নিছে। তাই কাজে আমরা তো চাই, এবং আমরা তো দেখেন আরও কত বলছি যে এই সরকার বিচারটা আরও তড়িৎ গতিতে করার জন্য আমরা বলছি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ায় না কেন? আমরা বলছি ট্রাইব্যুনাল বাড়ান, আপনি একটা ট্রাইব্যুনাল রাখছেন কেন? প্লাস ডিস্ট্রিক্টগুলো থেকে আপনি এম্পাওয়ার করেন, সেখানেও দরকার স্পেশাল কোর্ট আপনি দেন, দিয়ে বিচারগুলোকে আপনি ত্বরান্বিত করেন, কিন্তু সরকার তো সেদিকে যায় নাই। আমরা আরেকটা প্রশ্ন জনগণের কাছ থেকে আমরা শুনি, সদ্য সালাম ভাই, এটা আমি নিরপেক্ষভাবে জিনিসটা জানতে চাই যে বিএনপির সৃষ্টি হয়েছিল ইন্ডিয়ান হেজিমনিকে থেকে দেশটাকে বাঁচানোর জন্য, ইন্ডিয়ার ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য, অনেকেই এটা অভিমত দিচ্ছে যে বিএনপির কিছু সংখ্যক নেতা ঠিক আবার ইন্ডিয়ার দিকেই ঝুঁকে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। এটা কি সত্যি? না, এটা তো প্রশ্নই আসে না। যে আপনি যে কথাটা বললেন যে বিএনপি বাংলাদেশে আওয়ামী লীগ সহ, বা আওয়ামী লীগ বাদ দেন, বাকশাল আরও অনেকগুলো রাজনৈতিক দল ছিল, কিন্তু জিয়া রহমান সাহেব এসে বিএনপি গঠন করলেন কেন এবং কোন অবস্থায় গঠন করলেন? অর্থাৎ 75-এর 7ই নভেম্বরে তাকে ক্ষমতায় কেন আনা হলো? আনা তো হলো যে আমার স্বাধীনতায় বিপন্ন হতে চলেছিল। না, উনি তো ক্ষমতা আসতে চাননি, উনি তো আর চান নাই। ওনাকে সৈনিকেরা, জনগণ মিলে তাকে জোর করে উনি মার্শালও দিয়ে ক্ষমতা আসেন নাই, জোর করেও ক্ষমতা আসেন নাই। ওনাকে সেনাবাহিনীর সহ সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে তাকে ক্ষমতা, কারণ ওনার সেই স্মৃতিটা ভুলে নাই যে 25শে মার্চের পরে যখন শেখ মুজিব সহ সবাই আওয়ামী লীগ পালিয়ে গেল, তখন ওই সময় তো তিনি যে ধূমকেতুর মতো তার আবির্ভাব ঘটেছিল, আবার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো কাজে মানুষের সেই একটা ভরসা ছিল যে ক্রাইসিস পিরিয়ডে ওই জিয়া আবার, এবং আরেকটা কারণ ছিল যে জিয়া রহমানকে সেই সময় খালেদ মোশাররফ এসে তাকে হাউস অ্যারেস্ট করেছিল এবং তাকে হত্যার পরিকল্পনা ছিল। সেই কারণেই মানুষ মনে করছে যে আমার ফ্রেন্ড হলো জিয়া, দেশের ফ্রেন্ড হলো জিয়া। কাজে জিয়া ছাড়া এই অবস্থা শুধু কিন্তু এখানেই না শাম ভাই, উনি একটা সততার মূর্ত। অবশ্যই সেটা তো মানে শুধু বাংলাদেশ না, উনি কিন্তু শুধু বিএনপি নেতা ছিলেন না, এটা ভুল বলেন আপনারা। উনি জাতীয় নেতা না, উনি জাতীয় গণ্ডির থেকে বের হয়ে আন্তর্জাতিক নেতায় পরিণত হয়েছিলেন। আপনার কি মনে আছে কুদস কমিটিতে ওনাকে দায়িত্ব দেওয়া হলো এই প্যালেস্টাইনের এবং আমাদের বাইতুল আকসা মসজিদকে মুক্ত করার জন্য? তিনি সেইটা করলেন। তিনি সৌদি আরবকে নিজের কনফিডেন্সে নিয়ে আসলেন, সমস্ত মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন। সুতরাং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জিয়াউর রহমানকে কখনো জাতীয় গণ্ডির মধ্যে আটকে রাখাটা ঠিক না। এবং একটা জিনিস সালাম ভাই, আপনি যেহেতু আমরাও তো একই পন্থা একই পথের পথিক, কিন্তু আজকে অনুষ্ঠানে বাধ্য হয়ে আমি কিছু জিনিস বলতে হয়। আমাদের
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার স্ত্রী, তারপরে তার ছেলে, তারা যে সততার মূর্ত প্রতীক হিসেবে নিজেদেরকে তুলে ধরেছেন, এই দলে অনেকেই দেখতে পাচ্ছে যে আপনার যারা অবৈধ অর্থের মালিকদের প্রভুত্ব এবং প্রাধান্য অনেক ক্ষেত্রে দেখা যায়। এই জিনিসগুলো অনেক পত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে আসছে। এই ব্যাপারে দলীয়ভাবে আপনারা কি গ্রহণ করছেন? এটা দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু স্ট্রিক্টলি কথা বলছে। আরেকটা যেটা আপনাকে বলতে চাই, যে আপনি সততার যে কোষ্ঠকাঠিন্য যে পের হয়ে জিয়াউর রহমান আজকে দেশের বা সারা বিশ্বের নেতা হয়েছিলেন, তিনি তো ক্ষমতায় আসার পরেই সেটা প্রমাণ হয়েছে। অর্থাৎ দায়িত্ব, ক্ষমতা নয় বলবো না, দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরেই সেটা প্রমাণ হয়েছে। তা আমরা এটা বলতে চাই যে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, তিনি কিন্তু বলে যাচ্ছেন, কিন্তু এখন তো তার কাছে প্রশাসন নাই, এখন তো রাষ্ট্রীয় ক্ষমতা তার কাছে। উনি তো বলে যাচ্ছেন, ওনার সাথে যারা আপনারা সিনিয়র লিডাররা আছেন তারা বলেন না কেন? না, আপনারা বলেন না কেন? একা কেন বলেন? এই কারণে বললাম, শোনেন, এটা হয়, এটা যখন আপনাদের দোয়া আল্লাহর রহমতে যদি দল ক্ষমতায় আসে তখন দেখবেন। কারণ আমাদের তো প্রায় কথা হয় ওনার সাথে। তার মানে কি ওই সকল অসৎ রাজনীতিবিদরা যারা বিএনপির দুর্নাম করেছে তাদেরকে আপনারা দিবেন না? কেউ টিকতে পারবে না, তারা নমিনেশন দিবেন না। শোনেন, আপনি দেখেন, নমিনেশনটা যখন হয় তখনও দেখবেন, এবং নমিনেশন হওয়ার পরে পরবর্তী সরকার যখন গঠন হবে তখনও দেখবেন। জনগণ অধীর আগ্রহে বসে আছে দেখার জন্য। আমরা বিশ্বাস করি এবং উনি সেটা করবেন। আমার সাথে তো বহুবার কথা হয়েছে এবং উনিও সেটা রিয়েলাইজ করতেছেন। উনিও সেটা জনগণ কি চায়। শোনেন, জিয়াউর রহমান সাহেব তো, কারণ এখন তো পরিষ্কার যে সবাই আরেকটা জিয়াউর রহমানকে চায়, এবং সেই জিয়াউর রহমানের প্রতিচ্ছবিটা হলো তারেক রহমান। তারেক রহমান কেন শুধু বিএনপির নেতা হবে? উনি জাতীয় নেতা হচ্ছেন না? উনি তো হয়েছেন। উনি দেখেন, এই ফ্যাসিস্ট তাকে চেষ্টা করেছিল সব রকম শেষ করার জন্য, অনেকে চেষ্টা করেছিল তাকে বিভিন্ন আবরণে আবদ্ধ করার জন্য, কিন্তু তাকে কিন্তু পারে নাই যে ধরেন খালেদা জিয়া যখন কমপ্লিটলি জেলে চলে গেল, তখন পুরো দায়িত্বটাই দল তার উপর আসলো, এবং ওই সময় কিন্তু তারা আশা করেছিল যে বিএনপি ফেল করবে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে ফেল করেনি। কিন্তু আরেকটা দেখেন, 5ই আগস্টের পরে এই দেশ তো অ্যানার্কি চলে আসার কথা ছিল, আগুন জ্বলার কথা ছিল, কিন্তু তারেক রহমানের ওই দিনের বক্তব্যে সারা দেশ কিন্তু তিনি ঠান্ডা করে দিচ্ছেন। অর্থাৎ এই যে জিয়াউর রহমানের যে কিছু ছবি তার মধ্যে দেখা যায়, কাজে এটা আমরা বলতে পারি দেশ ও জাতিকে, কারণ এটা ছাড়া বিকল্প নাই। তারেক রহমানকে 100% জিয়াউর রহমান হতে হবে। জাতিসংঘে ডক্টর ইউনূসের সাথে বেশ কয়েকজন রাজনীতিবিদকে সাথে করে নিয়ে গেলেন, এটা একটা অধিকাংশ লোকের ভেরি পজিটিভলি দেখেছেন। কিন্তু সেখানে গিয়ে যে একটা লেজে গোবরে অবস্থা আমরা দেখলাম, এটা কেন হলো? এটা হলো, দেখেন, যেটা আমরা বলতেছি যে এই সরকারটা আর কিন্তু টেনে নিতে পারছে না। অর্থাৎ সরকার যে যেভাবে সব কিছু পরিচালনা করা দরকার, এটা একটা ব্যক্তি না, তো তার অধীনে তো একটা সরকার আছে। আপনারা দেখেন ওইখানে কি দূতাবাস তার দায়িত্ব পালন করতে পারে তো নাই। ঠিক তেমনিভাবে এই জন্যে আমরা বারবার এই যে নির্বাচনের কথাটা আমরা কেন বলছি বিগিনিং, এবং আমরা বারবার একটা রোড ম্যাপ চাইছি। কেন চাইছি? এই কারণেই। তাহলে হয়তো কি তার একটা রুটিন থাকতো যে আমি এই কাজগুলো এইভাবে আমি করে যাব এতদিন। উনি দিলেন না বা ওনাকে অনেকে দিতে দিলেন না, কিন্তু যারা দিতে দিলেন না আজকে ওনারা তাকে কোথায় নিয়ে গেছেন, আজকে অনেকটা তো অসহায়ের মতো একা লাগে। আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস কি একা হয়ে গেল নাকি? তার উপদেষ্টা পরিষদ কি করতেছে, কোথায় তারকে হেল্প করতেছে, কারা হেল্প করতেছে? কারণ ওই যেটা আমরা বারবার বলছি যে প্রশাসনের মধ্যে তো এখনো সেই ফেসিবাদের ঘাপটি মেরে বসে আছে। তারা তো কোন অবস্থাতেই তাকে সাকসেস হতে দিতে চায় না। এর জন্য বললাম যে দেখেন, বিএনপির ইটা কোথায়, এবং তারেক রহমান আজকে যে বিএনপি তো ক্ষমতায় নাই, কিন্তু তারপরও মনে হয় যে রাষ্ট্রের সব কিছুকে দেখাশোনা করা বা একটা স্থিতিশীল অবস্থায় বজায় রাখার দায়িত্বটা মনে হয় বিএনপির। আজকে দেখেন অন্যান্য কিছু রাজনৈতিক দল, যেটা হয়তো আপনি পরেও প্রশ্ন করবেন, যে অন্যান্য রাজনৈতিক দল আজকে কি একদিক দিয়ে ডায়লগ করতেছে সরকারের সাথে, আবার আরেকদিক দিয়ে আন্দোলনের প্রশ্ন। অর্থাৎ এটা কি সরকারকে বেকায়দায় ফেলা নাকি দেশটাকে বেকায়দায় ফেলা? আমরা বিএনপি বারবার মনে করতেছি, যেটা আমরা মনে করি যে আজকে দেশের ক্রাইসিসটা কিন্তু কাটে নাই,
এখন পর্যন্ত গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। তার কাজে এই অবস্থায় আমি যদি এই সরকারটা পুরোপুরি সব কিছু টেনেও নিতে পারছে না, তার কাজে এটাকে যদি আমি আরও মেন্টাল প্রেশার দিই বা আরও বিভিন্নভাবে ডিস্টার্ব করি, তাহলে এই সরকার তো কোথায় যাবে? আজকে যদি এই সরকারটা কালকে না বলে দেয়, তখন আপনি যাবেন কোথায়? ডক্টর ইউনূস সম্পর্কে তো সেক্রেটারি জেনারেল বিএনপি বললেন যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের। আমি সরি যে উনি আমার মহাসচিব, কিন্তু এটা কোনোভাবেই জিয়ার সাথে কারো প্যারালাল হয় না। কি বলেন আপনি? জিয়াউর রহমান মানে এমন একটা ক্ষণজন্ম পুরুষ। জিয়াউর রহমান এই দেশের জন্য যা করে দিয়ে গেছেন, যেটা আমি একটু আগে বললাম, যে আজকে যদি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা না করতো, চিন্তা করে দেন আজকে গণতন্ত্রটা কোথায়, দেশ থাকতো কিনা, তাই না? কাজে জিয়াউর রহমানের সাথে কারো তুলনা হয় না। আমরা যেখানে বসে আছি এই পর্যন্ত লোকের জায়গা হয় নাই, পুরো সেই পুরনো চলে গেছে। জিয়াউর রহমান বাংলাদেশ পৃথিবী তো আছে, আপনি যেটা বলতে চাইলেন প্রথমে, তারপরও বাংলাদেশের এমন কোন সেক্টর আছে যেখানে জিয়ার ছোঁয়া নাই? আপনি বলেন, যে জায়গায় একটা দেশ ধ্বংস হয়ে গেছিল, স্বাধীনতা বিপন্ন, ওই অবস্থা থেকে তিনি দেশটাকে হাতে নিয়ে টোটাল একে টার্ন করে আবার এটা থেকে সমৃদ্ধির পথে নিয়ে গেলেন। যে জায়গায় দুর্ভিক্ষ ছিল, যে জায়গায় ঢাকার রাস্তায় বেওয়ারিশ লাশ ছিল, যে জায়গায় আপনি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীতে ডিসিপ্লিন ছিল না, যে রক্ষী বাহিনী করে শেষ করে দিছিল। এই পুলিশকে ফুল প্যান্ট বাঁধে হাফ প্যান্ট পরে ছেড়ে দিছিল, যে অবস্থা, অর্থাৎ হোল দেশটাকে একটা অকার্যকর পর্যায়ে নিয়ে গেছিল। সেখান থেকে প্লাস আমার স্বাধীনতাও চলে যাচ্ছিল। একটা মুক্তিযুদ্ধে আমার তো মনে আছে সেই সময়ের কথা, যেমনি যুদ্ধ করেছি ঠিক 7 নভেম্বরও মাঠে ছিলাম। তো এই কারণে বলবো যে জিয়াউর রহমানের সাথে কারো এখানে তুলনা হয় না। এটা আই এম সরি টু সে। মানে আমরা তো জিয়াউর রহমানের যে আকাশচুম্বী উচ্চতার একজন ব্যক্তিত্ব, আমরা এটা সবাই জানি, কেউ করলেও। আমি আপনাকে এটা রিলেটেড একটা কথা বলি। আমি আমার নেতা তারেক রহমান সাহেবকে বলছিলাম, ওনার সরাসরি আরও আগে লন্ডনে বসে সামনাসামনি মুখোমুখি, যে আমি আপনাকে একটা কথা বলি, বলেন। আমি ওই সময় বলছি যে আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু শেখ হাসিনা না। আপনি কি বলেন? তো শেখ হাসিনা না তাহলে কে? আমি কই আপনার প্রতিদ্বন্দ্বী আপনার স্বর্গীয় পিতা জিয়াউর রহমান। আপনি কি বলেন? আমাকে হ্যাঁ, মানুষ আপনার পিতার ওই ভূমিকায় দেখতে চায়। কারণ আপনাকে ওই জায়গায় পৌঁছতে পারবেন কিনা এখন আপনাকে ডিসাইড করতে। আমি কি পারবো? আমাকে যে পারবো বলে না, ইউ হ্যাভ টু ট্রাই। তা কাজেই এটা বললাম না যে উনি আজকে তারেক রহমান সাহেব তার সন্তান হিসেবেও বলতেছে যে আমি কি পারবো ওনাকে বিট করতে। আমাকে বিট করতে পারবেন না, কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তাহলে দেশটা মঙ্গল হবে। তো সেই জায়গায় জিয়াউর রহমানের সাথে আরেকটা জিনিস সালাম ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ, অনেকেই যারা, আমি তো জনগণের সাথে মিশি, আপনিও মিশেন, হয়তো আমার একটু ভূমিকার কারণে অনেকেই আমার কাছে অনেক কিছু বলেন, যে জিয়াউর রহমান একটা ডানপন্থী দল হিসেবে এইটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, একটা মধ্যপন্থী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু প্রায়শই দেখা যায় এখানে খুব বামপন্থী রাজনীতির সাথে যারা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল তারাই আবার এই এখন ডোমিনেট করছে দলটা। এটা কতটুকু বাস্তব? এই জায়গাটায় বিএনপির পলিটিক্সটা বিএনপিকে আফোল্ড করতে হবে। এটা হলো যে পরিষ্কার, জিয়াউর রহমান যে পলিটিক্সটা দিয়ে গেছে, এর বাইরে বিএনপির কোনো পলিটিক্স নেই। বিএনপি হলো না ডানপন্থী না বামপন্থী, বিএনপি হলো মধ্যপন্থী। এবং বিএনপির এই পলিসির কারণে দেশটা বাড়ছে। আপনি আওয়ামী লীগ যে জায়গায় ওই সময় বলছে তোরা সবাই বাঙালি হয়ে যা, বা তোরা সব, অর্থাৎ ওই ধর্মটাকে অন্যভাবে নিয়ে যাওয়া, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ধর্মকেও তিনি অ্যাকোমোডেট করছেন, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসছেন, আবার সকল ধর্মের এখানে বেঁচে থাকার বা রাজনীতি করার সুযোগও তিনি করে দিচ্ছেন। এবং এই কারণে বলবো যে জিয়াউর রহমানের বিকল্প নাই, প্লাস ওই রাজনীতিরও কোনো বিকল্প নাই। বিএনপির উত্থান হওয়ার পরে এবং বিএনপির একটা নতুন জন্মগ্রহণ করার পর একটা দল সৃষ্টি হওয়ার পরে এত অল্প সময়ে জনগণের যে স্রোত যে বিএনপির পক্ষে আসছে, এটা হলো কারেক্ট পলিটিক্সের কারণে। তো কারেক্ট পলিটিক্সটা ছিল বাংলাদেশের জাতীয়তাবাদ এবং আমাদের বিএনপির যে রাজনীতি, তার যে 19 দফা,
তাই না? এটা একটা বিশাল অর্জন, বিশাল মানে অর্জন। যেখানে বাঙালি পরিচয় দিতে হতো, আবার পাহাড়িদেরকে বলা হয় যারা বাঙালি হয়, তাই না? আপনি বিভিন্ন জাতিকে বাঙালি মানে সেটাই। তারপরে এটা কি মুসলমান কান্ট্রি হয়ে গেল কিনা, নাকি আবার এটা ওই কমিউনিস্টদের পার্টি হয়ে গেল, তাই না? মনে করেন যে সেটা কি রাশিয়ান দিকে ব্লকে চলে গেল, না চায়নার ব্লকে চলে গেল, না আমেরিকান ব্লকে চলে গেল। জিয়া রহমান বলছে না, আমার ব্লক, আমি হলো আমার ব্লক, আমি স্বাধীন, তোমরা যা আমার প্রয়োজনে সবার সাথে আমার সম্পর্ক থাকবে। হ্যাঁ, ভারতের সাথে, ভারতের কি পুরো দেশকে ঐক্যবদ্ধ করে, পুরো দেশকে ঐক্যবদ্ধ, এবং সেটাই তো দেশ ও জাতি, ওইটাই তো চায়, যেটাই তো চায়। আজকে যে বাস্তবতা, যে আজকে ভারত আমার মুক্তিযুদ্ধের সহযোগিতা করছে, তাই বলে সে আমার সবকিছুর মালিক হয়ে যাবে, সেটা তো হতে পারে না। কিন্তু সেই জায়গায় তো নিয়ে গেছিল, এবং সেটা থেকে বাঁচার পর আবার গত 17 বছর সেখানেই নিয়ে গেছে। কাজে তার সাথে তো ওইটা আপোষের প্রশ্নই আসে না। আমার যে রাজনীতি, আমার রাজনীতিটা তো ওইখানেই, বিএনপির রাজনীতিটা ওইখানে। পাবলিক মানুষ যে গ্রহণ করছে, সেটা কিসের কারণে গ্রহণ করছে, তাই না? মানুষকে এটা তো জোর করে জিয়াউর রহমান আনে নাই, জোর করে জিয়াউর রহমান আনে নাই। জিয়াউর রহমানের অ্যাক্টিভিটিস দিয়ে, জিয়াউর রহমানের কার্যক্রম দিয়ে, জিয়াউর রহমানের বক্তব্য দিয়ে তিনি ঠিক আছে ভারতে বলছে, ঠিক আছে আপনি আমার এটা মানি, কিন্তু আপনি আমার পানি দিবেন না, এটা তো হইতে পারে না। বলছে ঠিক আছে তুমি আমি মিলে সমাধান করবো, তুমি আমি হয় নাই, তিনি জাতিসংঘে যায় তুলে ধরছেন, তাই না? যেটা দ্বিপাক্ষিক সমাধান হবে না। যাচ্ছি সেটা হলো, আপনি ইনশাআল্লাহ আশা করেন যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে বাংলাদেশে, এটা তো বাস্তবতা অবশ্যই। এবং সেক্ষেত্রে আপনারা অন্যান্য দল, তারাও তো দেশপ্রেম, যারা আন্দোলনের অংশগ্রহণ করেছে, তাদেরকে কিভাবে আপনারা অ্যাকোমোডেট করছেন? শোন, এটা আমি যেটা বলবো, আমি যেটা বলি যে একটা দলকে দীর্ঘ আন্দোলন সংগ্রামে গত ফ্যাসিবাদের আমলে আমরা কাঁধে বয়ে বেড়াইলাম, হঠাৎ করে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে তারা বিএনপির বিরুদ্ধে একেবারে সোচ্চার হয়ে গেল, যে বিএনপিকে একটা জনধিকৃত দল হিসেবে প্রমাণিত করতে হবে। এটা করে লাভটা কার? আজকে দেখেন, যেটা আমি বলবো যে 86-এ এই দলটা কিন্তু এই আওয়ামী লীগের সাথে একাত্মতা হওয়ার কারণে কিন্তু আবার তারা মাঠে সেভাবে আসতে পারছে। আবার পরবর্তী পর্যায়ে 96 সালে তাদের কারণেই কিন্তু আবার এই ফ্যাসিবাদ বা আধিপত্যবাদের শক্তির পক্ষে যারা বাংলাদেশে রাজনীতি করে, তারা এই দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারছে। এবং মাথাচাড়া দিয়ে উঠে না শুধু, তারা ষড়যন্ত্র করে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসছে। এবং রাষ্ট্র ক্ষমতায় এসে দীর্ঘ আবার 17 বছরে বাংলাদেশকে কোথায় পিছিয়ে নিয়ে গেছে। এটা কি আপনারা আলোচনার মাধ্যমে, ম্যাডাম? এই জন্যই বলবো যে এটার দায়টা সবার। এটা আমি বলবো যে সেই দলগুলোকেও বুঝতে হবে যে এখন পর্যন্ত আমি আমার গণতন্ত্রটা ফিরে পাই নাই, এখন পর্যন্ত বাংলাদেশটা একটা স্টেবল হয় নাই, এখন পর্যন্ত স্বৈরাচার সীমান্তের ওপারে বসে থেকে বলতেছে আমি প্রধানমন্ত্রী, ভিতরে তো আছে, কিন্তু ওই দেশে বলতেছে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, অথচ নির্বাচনই হয় নাই, আর প্রধানমন্ত্রী তো দূরের কথা, তাই না? সেই জন্য আমরা বলবো যে এখন সবার একটা হওয়া উচিত যে একটা নির্বাচন, একটা নির্বাচিত পার্লামেন্ট, পাবলিক ডিসাইড করে যাকে পাঠায়। তারপরেও তো আমার নেতা তারেক রহমান বলছে যে দেশের যে অবস্থা, প্রত্যেকটা সেক্টর ভেঙে ফেলছে, বিএনপিকে যদি এককভাবেও জনগণ ক্ষমতায় দেয়, তারপর আমি মনে করি এই দেশটাকে বিল্ড আপ করতে হলে সবাই জাতীয় সরকার গঠন করতে হবে। আর কি চায় তারা বিএনপির কাছ থেকে? এই কারণে সবাইকে বলবো যে আল্লাহর রাস্তে আর পানি ঘোলা না করে, এবং এই সরকার একটা দুর্বল সরকার, এটাকে আর ইসের মধ্যে না নিয়ে এখন এদেরকে সহযোগিতা করে একটা ভালো নির্বাচন যাতে আমরা করতে পারি, সেই নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয়, নিরপেক্ষ হয়, আমরা সবাই মিলে চেষ্টা করি, যে একটা, আজকে পুলিশ বলে যে পুলিশ, আরে ভাই পুলিশের সাথে আমরাও থাকি, সকল দলগুলো আমরা ভলান্টিয়ার দিয়ে আমরা নির্বাচন যাতে স্বচ্ছ হয় আমরা চেষ্টা করি, তাহলে পারবো না কেন? অবশ্যই আমরা পারবো। সালাম ভাই, আমরা শেষ পর্যায়ে আসছি। আপনার কাছ থেকে একজন আপনি রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, দেশ নিয়ে আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সব মিলিয়ে আপনার একটা বিশাল অভিজ্ঞতা আছে। আজকে পার্বত্য চট্টগ্রামে 1 সপ্তাহ ধরে যা চলছে, যে অরাজকতা চলছে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? এটা কি নিছক একটি ঘটনা নাকি ষড়যন্ত্র? অবশ্যই ষড়যন্ত্র। রাজনীতিবিদ হিসেবে আপনারা কি ভূমিকা রাখছেন সেটা? এটা তো আমরা বলতেছি, এর জন্যই তো বললাম যে দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটায় যেতে দেশে একটা আনরেস্ট অবস্থার সৃষ্টি না করতে। আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র, অনেকে অনেক কথা বলে। আমি পরিষ্কার বলবো, জিয়াউর রহমান সাহেব ওই সময় যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা আমার বাংলাদেশের পার্ট, সেই সময় যে আজকে বাঙালিরা সেখানে যে বসতি স্থাপন করছে, আজকে যদি সেই অবস্থা না হয়তো আপনার পার্বত্য চট্টগ্রাম আপনার কাছে থাকতো না এতদিন,
থাকতো না। আপনি যত কথাই বলেন না কেন, তারা সমালোচনা করতে পারেন। আরে ভাই, দেশের ভিতরে কি আরেকটা দেশ বানাবেন? এখন কি আপনাদের ভূমিকা? এখন আমাদের ভূমিকা হলো যে পরিষ্কার কথা, যে এটা একটা ষড়যন্ত্র, এবং এই আমাদের এই দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের ষড়যন্ত্র চলতেছে, কারণ এখানে অনেক সম্পদ আছে, অনেক সম্পদ। কাজে এইটাকে নেয়ার জন্য তো ষড়যন্ত্র আছে। কাজে এইটাকে রক্ষা করার জন্য আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্রগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতি দাঁড়াইতে হবে। দাঁড়ায় এখন আমাদের সেনাবাহিনী কোনোভাবে ওইখান থেকে উইথড্র করা যাবে না, বরঞ্চ সেখানে আরো স্ট্রং করতে হবে। 250টা ক্যাম্প চাচ্ছে সেনাবাহিনী, সেখানে অবশ্যই আরো দিতে হবে। 250-এর জায়গায় যদি 500টা চায়, আমার ইন্টিগ্রিটি আমার নষ্ট হয়ে যাবে, আমার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে আমার সেনাবাহিনীতে কি হবে? আমার সেনাবাহিনী তো দায়িত্বই নেই সেটা। তা আমি কেন উইথড্র করবো? আজকে দেখেন একটা রেপকে, যেটা রেপও হয় না, যে দেখতে তারপরে সেটাকে নিয়ে তাদের দাবি হলো সেনাবাহিনী উইথড্র করতে হবে। অস্ত্র যে বাইরে থেকে আসছে, এটা কি করছেন আপনারা? অবশ্যই এটাই তো বললাম, যে এই ষড়যন্ত্রকে রোধ করতে হলে আমার সীমান্তকে রক্ষা করতে হবে। আমার সীমান্তে কেন পুশিন হবে আজকে সরকারকে জবাব দিতে হবে, তাই না? কাজে একটা দুর্বল সরকার, যারা আজকে ওই যে পিআর বলে, তারা একটা দুর্বল সরকার চায়, যারা এগুলোর প্রতিবাদ করতে পারবে না। সেটার জন্য আমরা বলি যে পিআর না, এখন রেগুলার নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনে একটা স্ট্রং গভর্নমেন্ট দরকার, যাতে এইগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সালাম ভাই, আপনাকে আজকে অনুষ্ঠানে পেয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। সুপ্রিয় দর্শক, আমরা চাই আগামীর বাংলাদেশ হবে একটি শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি শক্তিশালী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সকল মানুষের সমান অধিকারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে 300 আসনে সৎ, যোগ্য এবং ইমানদার দেশপ্রেমিক লোকদের পার্লামেন্ট। তাহলেই আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবো। এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।